প্রাণীদেহে সাড়া প্রদান আর রাসায়নিক সমন্বয়। উদ্ভিদ দেহের মতো প্রাণীদেহেরও সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়ের কাজটি সম্পন্ন হয় হরমোন দ্বারাই। তাহলে সাড়া প্রদানের যে কাজটা ছিল আমরা উদ্ভিদ দেহে দেখেছিলাম সেটা শুধুমাত্র হরমোন দ্বারাই হচ্ছিল, কিন্তু প্রাণীদেহে কি বলেছিলাম, দুটো জিনিস দ্বারা হয়, একটা হরমোন আরেকটা কি স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্রটা আমরা পরে পড়ব, আগে আমরা এই হরমোন যে জিনিসটা সেটা পড়ে নিচ্ছি, তাই না? স্নায়ুতন্ত্র দ্বারা কি হয়? স্নায়ুতন্ত্র দ্বারা খুব তাড়াতাড়ি আমাদের রেসপন্সগুলো আর কি কাজ করে। কোনো একটা আমরা যদি মানে উদ্দীপনা পাই তার রেসপেক্টে যে সাড়া প্রদান, সেটা খুব তাড়াতাড়ি কিসের দ্বারা হয়? স্নায়ুতন্ত্র দ্বারা। আর স্লো কিসের দ্বারা হয়? সেটা হচ্ছে হরমোনের দ্বারা। এবার প্রাণী হরমোনটা শুরু করা যায়। হ্যাঁ, প্রাণীদেহে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের প্রয়োজনীয়তা বা হরমোনের ভূমিকা। ঠিক আছে, শিশু থেকে বৃদ্ধাবস্থা অবধি একটি মানুষের জীবনচক্রের সমস্ত রকম জৈবনিক কাজ নির্দিষ্ট ছন্দে ঘটে। যেমন রক্তে সঠিক মাত্রায় গ্লুকোজ বজায় রাখা, জননগ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ, ঠিক আছে, সঠিক বয়সে যৌন বৈশিষ্ট্যের প্রকাশ, তারপর বিএমআর নিয়ন্ত্রণ। বিএমআর মানে এই যাকে বাংলায় বলা হচ্ছে মৌল বিপাক হার, মানে দেহের সমস্ত যে রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া সেগুলো সব কিছুই নির্দিষ্ট নিয়ম মেনে কে করায়? সেগুলো করায় হচ্ছে হরমোন। ঠিক আছে, তারপর কি বলেছে? দিনের বেলায় কাজের উদ্দীপনা যোগান আর রাত্রেবেলায় ঘুম পাওয়া, সব কিছুই কন্ট্রোল করে কে? হরমোন। তাই শুধু তাই নয়, বিপদে ভয়ে আমাদের যে লোম খাড়া হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, এরকম অবস্থাও তৈরি করে বিপদের জন্য আমাদেরকে কে প্রস্তুত করে? হরমোন। তাহলে এবার আমরা দেখি প্রাণী হরমোন এর সংজ্ঞা যদি দিতে বলে তাহলে কি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে জৈব রাসায়নিক বার্তাবহক পদার্থ উৎপত্তিস্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য অঙ্গে পৌঁছায় ও নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকেই প্রাণী হরমোন বলে। মানে একদম উদ্ভিদ হরমোনের মতোই। ঠিক আছে, খালি এখানে উৎপত্তিস্থলের জায়গায় কি বলতে হবে? প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে হবে। ঠিক আছে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত বা উৎপন্ন হয়ে কি করছে? যে জৈব রাসায়নিক বার্তাবহক পদার্থ। হরমোন তো বার্তাবহক পদার্থ, তাই না? মানে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় গিয়ে নির্দিষ্ট একটা কাজ করতে বলে, ওই জন্য বলছে বার্তাবহক পদার্থ। তাহলে কিসের মাধ্যমে বাহিত হয়? দেহের সব কিছুই তো রক্তের মাধ্যমে বাহিত হয়, তাই না? রক্ত আরেকটা জিনিস কি আছে? রক্তের মতোই দেহের যেখানে যেখানে রক্ত যেতে পারে না সেখানে সেখানে যায় লসিকা। সেই জন্যই উৎপত্তিস্থল থেকে জৈব রাসায়নিক পদার্থটা কিসের মাধ্যমে বাহিত হবে? রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে যেখানে কাজ করার দরকার সেই অঙ্গে গিয়ে পৌঁছাবে, কাজ করবে, এবং হরমোনের সঙ্গে আমরা আগের থেকেই পড়ে আসছি, কাজের পর ধ্বংসপ্রাপ্ত হবে, তাকেই প্রাণী হরমোন বলবো। এবার অন্তঃক্ষরা গ্রন্থিটি কি? অন্তঃক্ষরা গ্রন্থি জিনিসটা হলো আমাদের শরীরে যত গ্রন্থি আছে সব গ্রন্থি দুই প্রকারের। ঠিক আছে, এক প্রকার হচ্ছে কি, যাদের মধ্যে নল থাকে তাদেরকে সনল গ্রন্থি বলা হয়, আর যাদের মধ্যে কি নল থাকে না তাদেরকে অনল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। অর্থাৎ কোনো একটা এরকম গ্রন্থি আছে, গ্রন্থির থেকে এরকম নল টাইপের কিছু একটা আছে, এই নলের মাধ্যমে দিয়ে যখন বাহিত হবে এই গ্রন্থির থেকে উৎপন্ন পদার্থ, সেগুলো হচ্ছে সনল গ্রন্থি, আর যেগুলো গ্রন্থি ছাড়াই বাহিত হবে সেগুলো হচ্ছে কি অনল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। তো হরমোন সবসময় কি বেশিরভাগ ক্ষেত্রেই এই অন্তঃক্ষরা গ্রন্থির থেকেই নিঃসৃত হয়। ঠিক আছে, এবার মুখস্থ করার জিনিস বেশিরভাগই, সেটা হচ্ছে কি না, তার আগে একটা জিনিস আছে, কিছু কিছু মানে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য আছে কিছু। এই বৈশিষ্ট্য পড়ার পর আমরা মানে কোথাতে কি হরমোন নিঃসৃত হয়, কাদের কি কাজ, সেগুলো পড়বো। সেগুলো পিওর একদম মুখস্থ করতে হবে, আর কোনো উপায় নেই মুখস্থ ছাড়া। যাই হোক, প্রাণী হরমোনের কিছু বৈশিষ্ট্য দেখি। উৎস কি? প্রাণী হরমোন এক্ষুনি বললাম কোথা থেকে ক্ষরণ হবে? সবসময় অন্তঃক্ষরা গ্রন্থির থেকে ক্ষরণ হবে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিতে সংশ্লেষিত হয়, সংশ্লেষিত মানে তৈরি হওয়া, এবং তা থেকে নিঃসৃত হয়। এছাড়াও
প্রাণীর অন্তঃক্ষরা কোষযুক্ত দেহাংশ, ঠিক আছে, মানে অন্তঃক্ষরা গ্রন্থি নয় কিন্তু অন্তঃক্ষরা কোষ আছে, অন্তঃক্ষরা গ্রন্থিতে যে সমস্ত কোষ থাকে সেই সমস্ত কোষ আছে এরকম কিছু কিছু অঙ্গ, যেমন শুক্রাশয়, ডিম্বাশয়, খাদ্যনালীর প্রাচীর গাত্র ইত্যাদি থেকেও হরমোন সৃষ্টি হয়। মানে অন্তঃক্ষরা কোষ থাকলেই সেখান থেকে হরমোন তৈরি হতে পারে। তারপর কি বলেছে, হরমোনের উৎসের পর হরমোনের প্রকৃতি। হরমোনের রাসায়নিক ধর্মে প্রোটিন, পেপটাইড, গ্লাইকোপ্রোটিন বা স্টেরয়েড জাতীয় হয়ে থাকে। তাহলে এগুলো কী 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 টাইপের হয় হরমোন? প্রোটিন দিয়ে গঠিত হতে পারে, পেপটাইড দিয়ে হতে পারে, গ্লাইকোপ্রোটিন বা স্টেরয়েড জাতীয় হতে পারে। বোঝা গেল? এবার কি পরিবহন? পরিবহন একটু আগেই বললাম কিসের মাধ্যমে পরিবাহিত হবে, রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হবে। তারপর কাজের মধ্যে কি বলেছে, লক্ষ্য অঙ্গে গিয়ে হরমোন নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে, এখানে আলাদা কিছু নেই। পরিণতি কি, হরমোন খুব অল্প সময়ে সক্রিয় থাকে এবং উৎসেচকের ক্রিয়ায় সেটি বিনষ্ট হয়। তাহলে আমরা জানি যে হরমোন সবসময় কি হবে, কাজ করার পর বিনষ্ট হবে। আর কি দ্বারা বিনষ্ট হয়? উদ্ভিদ হরমোনেও পড়েছিলাম আমরা, উৎসেচকের ক্রিয়ায় এগুলো বিনষ্ট হয়, প্রাণীদের ক্ষেত্রেও তাই হচ্ছে। এবার বার্তাবহক কেন বলা হয় হরমোনকে, একটু আগেই বলেছিলাম তাই না? হরমোন নির্দিষ্ট কোষগুচ্ছ থেকে সংশ্লেষিত হয়ে দূরবর্তী কোষে কাজের বার্তা বহন করে, তাই না? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে একটা নির্দিষ্ট কাজ করায়, অর্থাৎ কাজের বার্তা বহন করে। সেই জন্যই একে কি বলা হয়, এই রাসায়নিক পদার্থ হরমোনকেই বলা হয় রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ, বা ইংলিশে কি বলবো, কেমিক্যাল মেসেঞ্জার। ঠিক আছে, হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়, এটা ইম্পর্টেন্ট। এবার কি ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটা একটু বোঝার ব্যাপার আছে, এটা ইম্পর্টেন্ট। সাধারণত কোনো হরমোনের ক্ষরণের মাত্রা অপর একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই ঘটনাকেই হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। হরমোনের মাত্রা বৃদ্ধি বা হ্রাস পেলে নিয়ন্ত্রক হরমোনের মাত্রাও যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে এ একটা হরমোন, বি একটা হরমোন, ঠিক আছে? তো এ হরমোন ক্ষরণ হচ্ছে, এবার কি হচ্ছে, এ হরমোন যখন বেশি ক্ষরণ হয়ে যাচ্ছে তখন বি হরমোন কি করছে, বি হরমোন ক্ষরণ হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে, বি হরমোন ক্ষরণ করে একে স্টপ করে দিচ্ছে, ঠিক আছে? এবার যখন বি হরমোন ক্ষরণ হয়ে একে স্টপ করে দিল তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এ হরমোনটা কম পরিমাণে ক্ষরণ হচ্ছে, আগে অনেকটা করে ক্ষরণ হচ্ছিল, এখন বি হরমোন ক্ষরণ হয়ে একে আটকে দিচ্ছে, বি হরমোন ক্ষরণ হলে একে আটকে দেয়। তাহলে এটা কমে গেল, এখন যেহেতু এটা কমে গেলে বিটাও কমে যাবে, তাইলে বিটা যখন কমে যাবে তাহলে একে বাধা দেওয়ার কেউ থাকবে না, তাহলে এটাও বেড়ে যাবে, এই টাইপের। মানে আমি কি বললাম আরেকবার বলছি, এ একটা হরমোন, বি আরেকটা হরমোন, ঠিক আছে? এ বিকে ক্ষরণ করতে সাহায্য করে, মানে এ যত বাড়বে বিও তত বাড়বে, বাট বি যত বাড়বে এ তত কমবে, এরকম এদের মধ্যে রিলেশন। কি বললাম, এ বাড়লে বি বাড়বে কিন্তু বি বাড়লে এ কমবে। তো আমি দেখলাম শরীরের মধ্যে এ হরমোনটা বাড়ছে, এ বাড়লে আমি এক্ষুনি বললাম বি বাড়বে, তাই না? এ বাড়লো বিও বাড়লো, কিন্তু বি বাড়লে কি হয়ে যাবে, এর বাড়াকে কমিয়ে দেবে, তো এ কমে গেল। এখন এ কমে গেল জন্য এ তো বিটাকে বাড়াচ্ছিল, তাহলে বিটাও কমে গেল। এখন বিটা কমে গেল জন্য একে বাধা দেওয়ার কেউ থাকলো না, আবার এটা বেড়ে গেল। এইভাবে একটা আরেকটার দ্বারা এরকম করে নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই জিনিসটাই আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে এখন দেখব, ফিডব্যাক পদ্ধতি যেটাকে বলা হয়। কি বলেছে উদাহরণ, যে রক্তে T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন, এটা একটা হরমোন। আর কি বলেছে, T4 টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন হরমোন, ঠিক আছে? এদের ক্ষরণের মাত্রা TRH বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়, হাইপোথ্যালামাস মাথায় থাকে, ঠিক আছে? তাহলে T3 আর T4 হরমোনের ক্ষরণের মাত্রা, এদিকে TRH বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন, আর কি বলেছে, TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বোঝা গেল? মানে T3 আর T4 এরা দুটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, একটা হচ্ছে TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, আর একটা হচ্ছে
TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এদের দ্বারা এদের ক্ষরণ নিয়ন্ত্রিত হচ্ছে। বোঝা গেল? এবার কি বলেছে, রক্তে T3 এবং T4 এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে এইগুলো হাইপোথ্যালামাসে ঋণাত্মক সংকেত পাঠায়। ঠিক আছে, ফলে TRH এর ক্ষরণ হ্রাস পায়, যা TSH এর ক্ষরণ হ্রাস ঘটায়। এই TSH এর প্রভাবেই থাইরয়েড গ্রন্থি থেকে T3 ও T4 এর ক্ষরণও হ্রাসপ্রাপ্ত হয়, ফলে রক্তে T3 আর T4 এর মাত্রা কমে স্বাভাবিক ঘনত্বে ফিরে আসে। পরে T3 ও T4 এর মাত্রা রক্তে অতিরিক্ত হ্রাস পেলে আবার ধনাত্মক সংকেত পাঠাবে এবং বিপরীত ঘটনা ঘটবে, তাই না? মানে এখানে অ্যাকচুয়ালি কি বলেছে আমি পাশে দেখাচ্ছি। মাথায় সবার ওপরে হাইপোথ্যালামাস বলে একটা পার্ট থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। তারপরে কি পিটুইটারি বলে একটা পার্ট থাকে। তারপরে কি গলার মধ্যে কি থাকে, থাইরয়েড গ্রন্থি থাকে, থাইরয়েড গ্রন্থি থাকে। তো আমাদের জেনারেলি কি হয়, হাইপোথ্যালামাস থেকে TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন এটা নিঃসৃত হয়। এটা নিঃসৃত হয়ে প্রথমে পিটুইটারিতে যায়। পিটুইটারিতে গিয়ে এ কি করে, এই হরমোনটা TSH বলে আরেকটা হরমোন ক্ষরণ করে। এই TSH হরমোনটা যখন ক্ষরণ হয় তখন এ কি করে, থাইরয়েড গ্রন্থি থেকে এসে T3 আর T4 হরমোন ক্ষরণ করে। বোঝা গেল? ঠিক আছে, এবার কি হচ্ছে, যখন রক্তে এই T3 আর T4 বেশি হয়ে যাচ্ছে তখন এ কী করে, T3 আর T4 গিয়ে এদের যে মেইন সৃষ্টিকর্তা মানে TRH, যে TRH TSH তৈরির মাধ্যমে এদেরকে তৈরি করছিল, তার ক্ষরণটাকেই আটকে দেয়, কমিয়ে দেয়। ফলে এখান থেকে TRH যখন কমে যাবে তখন TSHও ক্ষরণ হবে না, TSH ক্ষরণ না হলে এগুলোও কমে যাবে, তাই না? সেই জন্য রক্তে T3 আর T4 এর মাত্রা কমে গিয়ে স্বাভাবিক হয়ে যাবে। আবার যখন এদের মাত্রা বেশি কমে যাবে তখন এদের কম থাকলে এদেরকে আটকানোর কেউ থাকবে না, একে যে আটকে দিচ্ছিল আটকানোর কেউ থাকবে না রক্তে, যখন এদের মাত্রা কমে যাচ্ছে তখন আবার এটা রিলিজ হবে, এটা TRHটা আবার TSH রিলিজ করবে, তখন আবার T3 T4 রিলিজ করবে। তো এইভাবে ফিডব্যাক পদ্ধতি কাজ করে হরমোনের। এই যে এখানে এই সেম জিনিসটা দিয়ে দিয়েছে দুটো ছক করে, TRH এর ক্ষরণ বৃদ্ধি, পিটুইটারি থেকে TSH এর ক্ষরণ বৃদ্ধি, থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 এর ক্ষরণ বৃদ্ধি, T3 T4 এর মাত্রা বৃদ্ধি পেয়ে কি হচ্ছে, হাইপোথ্যালামাসে চলে গিয়ে নেগেটিভ ফিডব্যাক করছে, মানে নেগেটিভ সংকেত দিচ্ছে যে এদের ক্ষরণ হ্রাস করে দিচ্ছে। বোঝা গেল? এদের ক্ষরণ যখন হ্রাস করে দিচ্ছে তখন পিটুইটারি থেকে TSHও কম হয়ে যাচ্ছে, T3 T4ও থাইরয়েড গ্রন্থি থেকে কম ক্ষরণ হচ্ছে। T3 T4 যখন কম ক্ষরণ হচ্ছে তখন কি হচ্ছে, ধনাত্মক বা পজিটিভ সংকেত পাচ্ছে হাইপোথ্যালামাস, তখন এই সাইকেলটা চালু হয়ে যাচ্ছে আবার, যে TRH বৃদ্ধি পাচ্ছে, পিটুইটারির থেকে TSH বৃদ্ধি পাচ্ছে, T3 T4 বৃদ্ধি পাচ্ছে, এরকম করে চলতেই আছে, মানে এটার থেকে এটা, এটার থেকে এটা। যাই হোক, এবার পরেরটা আসি। উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের কিছু পার্থক্য দিয়েছে। পরিবহনের মাধ্যম আর পদ্ধতি কি বলেছে, উদ্ভিদ হরমোনে জাইলেম আর ফ্লোয়েম কলার মধ্যে যে জলীয় দ্রবণ পরিবাহিত হয় তার মাধ্যমে তার দ্বারা ব্যাপন পদ্ধতিতে পরিবাহিত হয় উদ্ভিদ হরমোন। আর প্রাণীদেহে তো বললামই, রক্ত বা লসিকার দ্বারা। উৎপত্তিস্থল কি, উদ্ভিদ হরমোন ভাজক কলার থেকে জেনারেলি উৎপন্ন হয়, আর এখানে কি অন্তঃক্ষরা বা অন্তঃক্ষরা কোষযুক্ত দেহাংশ থেকে উৎপন্ন হয়। রাসায়নিক প্রকৃতি কি, নাইট্রোজেন যুক্তও হতে পারে, নাইট্রোজেন বিহীনও হতে পারে, জৈব অম্ল বা ক্ষার, অ্যাসিড বা ক্ষার জাতীয় হয়। আর এখানে কি প্রোটিন, পেপটাইড বা স্টেরয়েড জাতীয় হরমোন হতে পারে প্রাণী হরমোন। আচ্ছা, এরপর কি বলেছে, এরপর বলেছে আরও কিছু পার্থক্য বলেছে। আর একটাই পার্থক্য, ব্যবহারিক গুরুত্ব। ব্যবহারিক গুরুত্ব কি, ব্যাপক উদ্ভিদের, তাই না? কারণ এগুলো আমাদের কৃষিকাজ আর উদ্যানবিদ্যায় প্রযুক্ত হয়। আর প্রাণী হরমোনের ব্যবহারিক গুরুত্ব একটু কম, সামান্য, ঠিক আছে, চিকিৎসা শাস্ত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। এইবার ওই মেইন আমাদের মুখস্থ করার যেটা জিনিস সেটাই চলে আসি।
মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি ও ক্ষরিত হরমোন সমূহ। ঠিক আছে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি কি এগুলো আগে দেখে নিই। ঠিক আছে, এই যে ছবিতে মাথার সবার উপরে যেটা থাকে সেটা কি পিনিয়াল বডি বলে একটা অংশ থাকে, এটা সবচেয়ে ছোট গ্রন্থি। তো পিনিয়াল বডি যেটা সেটা সম্পর্কে এটা মানে সিলেবাসে নেই, এখান থেকে ক্ষরিত হরমোন টরমোনও পড়তে হবে না। তারপরে কি আছে এই জায়গাটায় আছে কি হাইপোথ্যালামাস বলে একটা গ্রন্থি আছে। তার নিচে কি আছে মাস্টার গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, একে মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় সেটাও আমরা পড়বো, বোঝা গেল। তারপর মাথায় তাহলে তিনটা হলো পিনিয়াল বডি, হাইপোথ্যালামাস গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। তারপর গলায় চলে আসি, গলার মধ্যে কি থাকে থাইরয়েড গ্রন্থি আর প্যারাথাইরয়েড গ্রন্থিও থাকে। ঠিক আছে, তো প্যারাথাইরয়েডটাও নেই সিলেবাসে, আমাদের থাইরয়েডটাই শুধু পড়তে হবে। যাই হোক, তারপর কি আছে অগ্নাশয়। অগ্নাশয় কি, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। একটু আগে আমরা পড়লাম যে অনাল গ্রন্থি আর সনাল গ্রন্থি, তো অগ্নাশয় হচ্ছে দুটাই, অনাল সনাল দুটোই, বা অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোই বলতে পারি। ঠিক আছে, তো অগ্নাশয় হয়ে গেল একটা। তারপরে কি আছে অগ্নাশয়ের পরে আমরা কিডনির ওপরে চলে আসবো। জাস্ট কিডনির ওপরে টুপির মতো করে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাড্রিনালের গ্রন্থি। আর সবার নিচে কি থাকে, ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় থাকে আর মেয়েদের ক্ষেত্রে কি থাকে ডিম্বাশয়। বোঝা গেল, অর্থাৎ জনন গ্রন্থি যেগুলো থাকে সেগুলো অন্তঃক্ষরা গ্রন্থিও বটে, মানে সেখানে অন্তঃক্ষরা গ্রন্থির কোষও থাকে। ঠিক আছে, সেখান থেকে হরমোনও রিলিজ হয়। আচ্ছা, এবার দেখা যাক যে কোন কোন হরমোন নিঃসৃত হয় কোন কোন গ্রন্থি থেকে। প্রথমেই চলে আসি, পিনিয়াল বডি তো নেই, তাহলে প্রথমেই আমাদের হাইপোথ্যালামাস পড়তে হবে। তো হাইপোথ্যালামাস থাকে কোথায়, এটার ঠিকানা হচ্ছে কি মানবদেহের মস্তিষ্কের ডায়ানসেফালান অঞ্চলে। ডায়ানসেফালান অঞ্চল মানে মস্তিষ্কের সামনের দিকের একটা পার্ট। ঠিক আছে, মাথার সামনের দিকে ব্রেনের মধ্যে এগুলো কথা বলা হচ্ছে একটা পার্ট। সেখানে কি বলা হচ্ছে থ্যালামাস বলে একটা অংশ আছে, তার নিচে হাইপোথ্যালামাস অবস্থিত। তাহলে অবস্থানটা কোথায়, ডায়ানসেফালান অঞ্চলে, থ্যালামাস অঞ্চলের অংশের নিচে হাইপোথ্যালামাস অবস্থিত। হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলির নাম ও মানবদেহে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে দেওয়া হলো নিচে। ঠিক আছে, যেমন কি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা সিআরএইচ। তারপরেরটা কি বলেছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তারপরেরটা কি বলেছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা একটু আগেই পড়লাম টিআরএইচ ফিডব্যাক পদ্ধতিতে। তারপরে কি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তারপরে কি প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। তারপরে কি মেলানোসাইট রিলিজিং হরমোন। আর লাস্টে কি বলেছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন ও অক্সিটোসিন। তো বেশিরভাগ হরমোনই কি রিলিজিং হরমোন। রিলিজিং হরমোন মানে কি যেগুলো অন্য হরমোন রিলিজ করতে, অন্য হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। তাহলে আমরা মনে রাখবো সবার ওপরে যেই জিনিসটা আছে, যেই গ্রন্থিটা আছে হাইপোথ্যালামাস, সেখানের হরমোনগুলো কি করে বেশিরভাগই অন্যান্য গ্রন্থির থেকে হরমোন রিলিজ করতে, হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। তাহলে আমরা যদি কোথাও দেখি রিলিজিং হরমোন বেশিরভাগই আমাদের কি হয়ে যাবে, আমরা যদি আন্দাজে করতে চাই না ভুলে গিয়েও, তাহলে আমরা হাইপোথ্যালামাসটাকেই চিহ্নিত করে আসবো, তাই না। তাহলে প্রথমেই দেখি যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এটার কাজ কি। এটা কি করে অগ্র পিটুইটারি থেকে এসিটিএইচ বলে একটা হরমোন আছে, ঠিক আছে, সেই হরমোনটার ক্ষরণে সাহায্য করে। তারপরে কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন জিএইচআরএইচ। এটা কি, এটাও অগ্র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন যেটা সেটার রিলিজিংয়ে সাহায্য করবে, তাই না। তারপর কি বলেছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এটা কি করবে অগ্র পিটুইটারি থেকে টিএসএইচ ক্ষরণে সাহায্য করবে। তারপরে কি বলছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা কি করবে, এরাও অগ্র পিটুইটারি থেকে জিটিএইচ এর ক্ষরণে, জিটিএইচ এর ক্ষরণ মানে গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ মানে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। তারপর কি প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, এটা কি করবে অগ্র পিটুইটারি থেকে প্রোল্যাক্টিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর মেলানোসাইট রিলিজিং হরমোন অগ্র পিটুইটারি থেকে এমএসএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন যেটা এডিএইচ ও অক্সিটোসিন, এই দুটি হরমোন কি করে হাইপোথ্যালামাস থেকে সংশ্লেষিত হয়ে এরা লাস্টের যে দুটো এডিএইচ আর অক্সিটোসিন, এদের সাথে কোনো রিলিজিং জিনিস নেই, এরা
কোথায় যাচ্ছে? পশ্চাৎ পিটুইটারিতে যাচ্ছে। পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে সেখান থেকে কি করছে? দেহের বিভিন্ন অংশে শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা কি দেখলাম? এটা হচ্ছে আমাদের যদি হাইপোথ্যালামাস হয়, হাইপোথ্যালামাস, ঠিক আছে, এর থেকে বেশিরভাগ হরমোনই কি করছে? বেশিরভাগ হরমোনই নিঃসৃত হয়ে কোথায় যাচ্ছে? অগ্র পিটুইটারিতে। এটা হচ্ছে আমাদের ধরলাম অগ্র পিটুইটারি, আর এটা ধরলাম আমাদের কি? পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি, ঠিক আছে। তো এখান থেকে বেশিরভাগ হরমোনই কি হচ্ছে? বেশিরভাগ হরমোনই রিলিজিং হরমোন, মানে এরা গিয়ে অন্য কোনো হরমোন রিলিজ করছে। অন্য কোনো হরমোনটা কোথা থেকে রিলিজ করছে? এরা সবাই যাচ্ছে অগ্র পিটুইটারির মধ্যে। অগ্র পিটুইটারির মধ্যে গিয়ে ওকে অন্য একটা হরমোন ক্ষরণ করতে বলছে। যেহেতু অন্য কোনো হরমোন ক্ষরণ করতে বলছে, ওই জন্য এদের নাম হয়ে যাচ্ছে রিলিজিং হরমোন। তাহলে হাইপোথ্যালামাসের বেশিরভাগ হরমোন অগ্র পিটুইটারিকে অন্য একটা হরমোন ক্ষরণ করতে বলছে। সেই জন্য এর বেশিরভাগ হরমোনের নামের সঙ্গে আমরা কি দেখব? যে রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন বলছে। যেমন কে কে আছে এর মধ্যে? সিআরএইচ আছে, তাই না? মানে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তারপর কে আছে? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, GHRH। তারপর কে আছে? তারপর আছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, মানে TRH আছে। তারপর কে আছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, GnRH। তারপর আর কে আছে? প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, PRH আছে। আরেকটা কে আছে দেখলাম আমরা? প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, PRH। তাহলে এই যে এই 6টা হরমোন আছে হাইপোথ্যালামাসের, এই 6টা হরমোন অগ্র পিটুইটারিতে যায় এবং অন্য হরমোন রিলিজ করতে বলে। সেই জন্য এই যে 6টা হরমোন, এদের সঙ্গে এদের সবার নামের মধ্যে আছে রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন, রিলিজিং হরমোন। যেমন GHRH, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এই অগ্র পিটুইটারিতে যাবে। অগ্র পিটুইটারিতে গিয়ে কোন হরমোন ক্ষরণ করতে বলবে? জাস্ট আমরা আরটা মুছে দেব, মানে GH, গ্রোথ হরমোন রিলিজ করতে বলবে। তাহলে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত GHRH অগ্র পিটুইটারি থেকে গিয়ে GH বা গ্রোথ হরমোন ক্ষরণ করবে, তাই না? তো এরকম করেই সবগুলো কাজ করবে। আর দুটো হরমোন হাইপোথ্যালামাসের, জাস্ট দুটো হরমোন কি করবে? একটা হচ্ছে ADH, আরেকটা আমরা কি পড়লাম? অক্সিটোসিন। অক্সিটোসিন, এই দুটো হরমোন কি করবে? এই দুটো হরমোন পশ্চাৎ পিটুইটারিতে যাবে এবং মানে পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে তারপর ওখান থেকে ক্ষরিত হয়ে, ঠিক আছে, ওখান থেকে কিন্তু অন্য কোনো হরমোন ক্ষরণ করবে না। এরা পশ্চাৎ পিটুইটারিতে যাবে, সঞ্চিত মানে কিছুক্ষণ থাকবে, তারপর ওখান থেকে গিয়ে অন্যান্য কাজ করবে। বোঝা গেল? এই জন্য এদেরকে রিলিজিং হরমোন কিন্তু বলছে না। এই 6টা এখানে যাচ্ছে, এই 6টা অগ্র পিটুইটারিতে যাচ্ছে, অগ্র পিটুইটারি থেকে অন্য হরমোন ক্ষরণ করিয়ে কাজ করছে, ওই জন্য এদের নাম রিলিজিং হরমোন। বাট এই যে এই দুটো আছে, এই দুটো পশ্চাৎ পিটুইটারিতে যাচ্ছে ঠিকই, কিন্তু অন্য কোনো হরমোন ক্ষরণ করছে না। ওখানে যাচ্ছে, রেস্ট নিচ্ছে, তারপর নিজেদের মতো কাজ করছে। ওই জন্য এদেরকে আমরা রিলিজিং হরমোন কিন্তু বলবো না, ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিনকে। তো যাই হোক, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন দেখি পরে কি বলেছে। পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম কি? হাইপোফাইসিস, ঠিক আছে। এটি মানুষের অন্তঃক্ষরা গ্রন্থির অন্তঃক্ষরা তন্ত্রের সবচেয়ে ছোট গ্রন্থি। যদিও পিনিয়াল বডি যেটা আমরা পড়ি, পিনিয়াল গ্রন্থি, সেটা সবচেয়ে ছোট, তো সেটা এখন সিলেবাসে নেই, জন্য এটাকে আমরা বলবো সবচেয়ে ছোট গ্রন্থি। এবার এর অবস্থানটা কোথায়? এটাও ছিল ওই ডায়ানসেফালান অংশে, ঠিক আছে। এবার এটাও কি হয়ে যাবে? এটাও পিটুইটারি গ্রন্থিও মস্তিষ্কের কি ডায়ানসেফালান অঞ্চলেই হবে। তো ডায়ানসেফালান অঞ্চলের তৃতীয় মস্তিষ্ক নিলয়ের অঙ্কদেশে। মস্তিষ্ক নিলয় টিলয় কি, এগুলো কিছু এখন জানার দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে এগুলো মাথার বিভিন্ন পার্ট। তো কোন পার্টের কোথায়, মানে কোথায় কোথায় আছে, এটা একটু মনে রাখতে হবে। ডায়ানসেফালান অঞ্চলে যে তৃতীয় মস্তিষ্ক নিলয় আছে, তার অঙ্কদেশ, অঙ্কদেশ মানে ফ্রন্ট পার্ট, ঠিক আছে।
আর কি স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা গহ্বরে অবস্থিত। এই কথাটা ইম্পর্টেন্ট। এই তৃতীয় মস্তিষ্ক নিলয় মানে ওটা মনে থাক না থাক, কিন্তু স্ফেনয়েড অস্থির যে সেলা টার্সিকা গহ্বরে থাকে সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা গহ্বরে সুরক্ষিত অবস্থায় পিটুইটারি গ্রন্থি থাকে মস্তিষ্কের ডান সেফালনের তৃতীয় মস্তিষ্ক নিলয়। যাই হোক, পিটুইটারি ইনফান্ডিবুলাম নামক দণ্ডাকার অংশের মাধ্যমে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে। বোঝা গেল কিসের মাধ্যমে? ইনফান্ডিবুলাম নামক একটা জিনিসের মাধ্যমে, মানে এটার সঙ্গে যে এটার কানেকশান হচ্ছে এটার নাম কি হচ্ছে? এটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। ঠিক আছে, আচ্ছা। পিটুইটারি থেকে খরিত হরমোন সমূহ কী কী? পিটুইটারি গ্রন্থির দুটি খণ্ডক থাকে, একটু আগেই পড়লাম, অগ্র পিটুইটারি বা অ্যাডেনো হাইপোফাইসিস, আর কি পশ্চাৎ পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস। ঠিক আছে, তো অ্যাডিনো হাইপোফাইসিস থেকে কী বললাম? প্রথমে ওই ওপর থেকে যেই হরমোনগুলো আসছিল রিলিজিং হরমোন, তারা সব এখানে কাজ করে বিভিন্ন হরমোন ক্ষরণ করায়, তাই না? যেমন প্রথমটা কী ছিল? সিআরএইচ, কর্টিকোট্রপিন, তাই না? কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কি রিলিজ করাচ্ছিল? এসিটিএইচ, ওই এসিটিএইচের কথা বলেছে। তারপর কি ছিল? জিএইচআরএইচ এখানে, তাই না? জিএইচআরএইচ কী করাবে? জিএইচকে ক্ষরণ করাবে। তারপর কি ছিল? টিআরএইচ কাকে ক্ষরণ করাবে? টিএসএইচকে ক্ষরণ করাবে। তারপরে কি ছিল? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ কাকে রিলিজ করাবে? এই জিটিএইচকে, এই যে এখানেও লেখা আছে জিটিএইচ। বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটা হরমোন যেগুলো আমরা ওখান থেকে পড়েছিলাম যে রিলিজিং হরমোন ছিল, সেগুলো কি করাবে? জাস্ট এখান থেকে পরের নেক্সট হরমোনগুলো রিলিজ করাবে। যেমন এসিটিএইচকে করাবে, তারপরে ওই মানে যেগুলো ছিল এখনই বললাম সেই জিনিসগুলো এই হরমোনগুলোকে রিলিজ করাবে। আর আরেকটা কি বললাম যে পশ্চাৎ পিটুইটারি থেকে কি হরমোন ক্ষরণ হয়? পশ্চাৎ পিটুইটারি থেকে একটু আগেই বললাম কোনো হরমোন ক্ষরণ হয় না, এই যে এই ছবিতেই বললাম। এই আমাদের হাইপোথ্যালামাস থেকে জাস্ট দুটো হরমোন ছিল, দুটো হরমোন কী হচ্ছিল? যারা পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে কিছুক্ষণের জন্য সঞ্চয় হচ্ছিল, তারপর নির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করছিল। এরা কোনো হরমোন নিঃসৃত করছিল না, আলাদা করে পশ্চাৎ পিটুইটারির থেকে কোনো হরমোন নিঃসৃত করছিল না, জাস্ট সঞ্চয় হচ্ছিল। যাই হোক, এবার কি অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন সমূহের মানবদেহে ভূমিকা। ঠিক আছে, তাহলে ভূমিকা কী কী এবার আমাদেরকে পড়তে হবে। অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলির মধ্যে প্রথমে আমরা কি পড়ব? অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন বা অ্যাডিনো কর্টিকোট্রপিন হরমোন, মানে ওই যে সিআরএইচ যেটা ছিল, সিআরএইচ, তাই না? কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, প্রথমটা যেটা আমরা পড়েছিলাম কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সেটা অগ্র পিটুইটারিতে গিয়ে কাকে ক্ষরণ করাচ্ছিল? এসিটিএইচকে। সেই এসিটিএইচেরই পুরো নাম কি? অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন বা অ্যাড্রিনো কর্টিকোট্রপিন হরমোন। সে কি করছে? সে অগ্র পিটুইটারির কর্টিকোট্রফ কোষ থেকে কি করে? নিঃসৃত এই হরমোনটি অ্যাড্রিনালিন গ্রন্থির কর্টেক্স অঞ্চলে গ্লুকোকর্টিকয়েড হরমোন সংশ্লেষ ও নিঃসরণকে উদ্দীপিত করে। তাহলে আমাদের এখানে হাইপোথ্যালামাস ছিল, হাইপোথ্যালামাস থেকে সিআরএইচ ক্ষরণ হচ্ছিল। সিআরএইচ কী করছিল? পিটুইটারি থেকেই ইনফান্ডিবুলামের মাধ্যমে এই পিটুইটারিতে আসলো, অগ্র পিটুইটারিতে। এখান থেকে এসিটিএইচ হরমোন ক্ষরণ করালো। এসিটিএইচ কী হয়ে গেল? ওই কিডনির ওপর ছিল, যে ওই কিডনির ওপর অ্যাড্রিনালিন গ্রন্থি ছিল, অ্যাড্রিনালিন গ্রন্থিতে এসে এ কী করছে? আরেকটা হরমোনকে ক্ষরণ করাচ্ছে। সেটা সেই হরমোনগুলোকে মানে ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, কখনো বেশি করে ক্ষরণ করাচ্ছে, কখনো কম করে ক্ষরণ করাচ্ছে। সেই হরমোনগুলো কি? গ্লুকোকর্টিকয়েড হরমোন, সেগুলো সংশ্লেষে ও নিঃসরণে উদ্দীপিত করে। অ্যাড্রিনালিন গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এই হরমোনের স্বল্প ক্ষরণে অ্যাডিসন বর্ণিত রোগ ও অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়। পিওর মুখস্থ করতে হবে, তাই না? এসিটিএইচ প্রশ্নে বলবে এসিটিএইচের অধিক ক্ষরণে কোন রোগ হয়? দিয়ে দেবে দুটোই, অ্যাডিনোসিন বর্ণিতও দিয়ে দেবে আর কুশিং বর্ণিত রোগও দিয়ে দেবে। তো এখন এখানে কনফিউজ হলে চলবে না, মনে রাখতে হবে যে কম ক্ষরণে অ্যাডিনোসিন আর কম থেকে কম আর কুশিং, এটা হচ্ছে ম্যাচ খাবে না, তাই না?
তাহলে অ্যাডিনোসিনের সঙ্গে মনে রাখতে হবে যেটা কম সেটা অ্যাডিনোসিন বর্ণিত রোগ, আর যেটা হচ্ছে বেশি ক্ষরণে হয় এসিটিএইচের সেটা হচ্ছে কুশিং বর্ণিত রোগ। তো নিজের নিজের মতো করে মনে রাখতে হবে, আমি বললাম একটা পদ্ধতি। তারপর কি বলেছে, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি, গ্রোথ হরমোন বা জিএইচ, ওই প্রথমে আমাদের হাইপোথ্যালামাসে কি ছিল, হাইপোথ্যালামাসে ছিল যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, সেটা হাইপোথ্যালামাস থেকে ইনফান্ডিবুলামের মাধ্যমে অগ্রপিটুইটারিতে আসলো, অগ্রপিটুইটারির থেকে কোথায় আসলো, অগ্রপিটুইটারির থেকে জিএইচ বা গ্রোথ হরমোনকে ক্ষরণে নির্দেশ দিল। এবার গ্রোথ হরমোন কোথাও গিয়ে আর অন্য হরমোনকে ক্ষরণ করাচ্ছে না, ও ডিরেক্ট এবার কাজ করছে। আগেরটা যেমন অন্য ওই আগেরটা কি হচ্ছিল, আগেরটা সিআরএইচটা এসিটিএইচ ক্ষরণ করছিল, এসিটিএইচটা আবার অ্যাড্রিনালিন গ্রন্থিকে গিয়ে এই গ্লুকোকর্টিকয়েড হরমোনগুলো সংশ্লেষ আর ক্ষরণে উদ্দীপিত করছিল। বাট এখানে এখানে কি হচ্ছে, জিএইচআরএইচটা ডিরেক্ট জিএইচ ক্ষরণের মাধ্যমে ডিরেক্ট শরীরে কাজ করবে, আর কোনো হরমোন টরমোন ক্ষরণ করবে না। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামাস থেকে জিএইচআরএইচ বা গ্রোথ হরমোন রিলিজিং হরমোন অগ্রপিটুইটারির থেকে গ্রোথ হরমোন রিলিজ করলো। সেটা কি করছে, অগ্রপিটুইটারির সোমাটোট্রফ কোষ থেকে নিঃসৃত এই হরমোন প্রোটিন সংশ্লেষ ও সঞ্চয়ের দ্বারা দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, মানে ডিরেক্ট দেহের বৃদ্ধি ঘটাচ্ছে। এই হরমোন বিশেষত অস্থি, তরুণাস্থি ও পেশির বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। বোঝা গেল, এগুলো করেই তো বৃদ্ধি ঘটাবে দেহের, তাই না? তারপরে কি বলেছে, রক্তে শর্করার মাত্রা বাড়ায় এই হরমোন। তারপর কি, শর্করা ও ফ্যাট বিপাকে সাহায্য করে। এর অধিক ক্ষরণে অপ্রাপ্ত বয়স্কদের, মানে যারা বাচ্চা হয় তাদের যদি গ্রোথ হরমোনটা বেশি হয়ে যায়, তাদের মধ্যে যে রোগ দেখা যায় তাদেরকে কি বলা হয়, জাইগ্যান্টিজম। ঠিক আছে, এবং প্রাপ্তবয়স্কদের যে রোগটা হয় তাদেরকে বলা হয় কি, অ্যাক্রোমেগালি। বোঝা গেল। এবার কি বলেছে, স্বল্পক্ষরণে কি হয়, স্বল্পক্ষরণে গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণে কি হবে, বামনত্ব হবে বা ডোয়ার্ফিজম যেটাকে বলা হয়। তারপরে কি, থার্ড হরমোন। থার্ড হরমোনে চলে আসি। প্রথমে আমরা দেখলাম এসিটিএইচ এর কাজ, তারপর আমরা দেখলাম কি, জিএইচ এর কাজ দেখলাম। এবার কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে আমরা দেখছিলাম এসিটিএইচ কি করছিল, এসিটিএইচ বৃক্কের ওপর যে আমাদের অ্যাড্রিনালিন গ্রন্থি ছিল সেখানের হরমোনগুলো ক্ষরণে নিয়ন্ত্রিত করছিল। জিএইচ কি করছিল, ডিরেক্ট দেহের বৃদ্ধি ঘটাচ্ছিল, অন্য কোনো হরমোন না। কিন্তু টিএসএইচ কি করবে, টিএসএইচ আবার থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্রন্থিতে যাবে এবং সেখান থেকে T3 আর T4 যে হরমোন আছে এই দুটো হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রিত করবে। তাহলে আমাদের হাইপোথ্যালামাস থেকে কি, থাইরয়েড হরমোন, টিআরএইচ যে ছিল থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সেটা অগ্রপিটুইটারিতে গিয়ে টিএসএইচ ক্ষরণ করছে। টিএসএইচ আমাদের থাইরয়েড গ্রন্থিতে গিয়ে কি ক্ষরণ করছে, T3 আর T4 এর ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, তাই না? তো এই জিনিসটাই আমরা এখন পড়ব। টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরোট্রপিনের ভূমিকা। অগ্রপিটুইটারির থাইরোট্রপ কোষ থেকে নিঃসৃত এই হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 হরমোনের সংশ্লেষ ও নিঃসরণে উদ্দীপিত করে, এটাই পড়লাম। তারপর কি বলেছে, 2 নাম্বার, থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি এবং ক্ষরণও এই হরমোন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এরপরে কি ছিল, এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ। এরপর কি ছিল, জিটিএইচ বা গোনাডোট্রপিন বা গোনাডোট্রপিক হরমোন। জিটিএইচ এর তাহলে ভূমিকাটা এবার আমরা পড়ব। গোনাড মানেই কি, জনন গ্রন্থি। ঠিক আছে, তাহলে গোনাডোট্রপিনে আমাদের কি পড়ব, জনন গ্রন্থি রিলেটেড জিনিসপত্র এই হরমোন নিয়ন্ত্রণ করবে, তাই না? আচ্ছা, তাহলে কি আছে, মানুষের অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত এই হরমোনগুলি হলো, এই যে গোনাডোট্রপিন হরমোন আমরা বলছি না, জিটিএইচ, এটা কিন্তু একটা হরমোন না, এটা কয়েকটা হরমোনকে আমরা একত্রে আমরা কি বলি, গোনাডোট্রপিন হরমোন বলে থাকি। যেমন এদের মধ্যে কি আছে, এফএসএইচ বলে একটা হরমোন আছে, ঠিক আছে, তারপর কি এলএইচ বা আইসিএসএইচ বলে আছে, তারপরে এলটিএইচ বা প্রোল্যাক্টিন বলেও আছে। এদের মধ্যে এফএসএইচ, এলএইচ ও আইসিটিএইচ এগুলো কি অগ্রপিটুইটারির গোনাডোট্রফ কোষ থেকে নিঃসৃত হয় এবং
এলটিএইচ বা প্রোল্যাকটিন খরিত হয় কোথা থেকে? ল্যাক্টোট্রফ বা ম্যামোট্রফ কোষ থেকে, ল্যাক্টোট্রফ বা ম্যামোট্রফ কোষ থেকে। তাহলে দুটোই কিন্তু অগ্রপিটুইটারি থেকেই নিঃসৃত হচ্ছে, ঠিক আছে? তার মানে যত জিটিএইচ আছে গোনাডোট্রপিন হরমোন সবাই কি অগ্রপিটুইটারি থেকেই নিঃসৃত হচ্ছে। জাস্ট প্রথমের যেগুলো বললাম এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, ঠিক আছে, এই কটা কি গোনাডোট্রফ কোষ থেকে নিঃসৃত হচ্ছে। আর এখানে যেটা পড়ে থাকলো বাকি এলটিএইচ বা প্রোল্যাকটিন হরমোন, সেটা কি সেটা ল্যাক্টোট্রফ বা ম্যামোট্রফ কোষ থেকে নিঃসৃত হচ্ছে, ঠিক আছে? এবার কি বলছে, এবার এক একটার ভূমিকা পড়তে হবে, ঠিক আছে? এবার এফএসএইচ হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা, সেটার ভূমিকা পড়তে হবে। এই হরমোন কি করছে? মহিলাদের যে ডিম্বাশয়ের ডিম্বথলি সেটার বৃদ্ধিতে এবং তার থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সহায়তা করছে, ঠিক আছে? আর পুরুষদের ক্ষেত্রে কি করছে এই হরমোন? পুরুষদের শুক্রাণু উৎপাদনে পদ্ধতি বা যেটাকে স্পারমাটোজেনেসিস বলে সেটায় সাহায্য করছে। তাহলে এফএসএইচের আমরা দুটো ভূমিকা পড়লাম, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ের ডিম্বথলির বৃদ্ধি আর ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ, আর পুরুষদের ক্ষেত্রে কোনো হরমোন টরমোনের ব্যাপার নেই, জাস্ট শুক্রাণু উৎপাদনের যে পদ্ধতি স্পারমাটোজেনেসিস সেটায় সাহায্য করছে। এবার জিটিএইচের মধ্যে সেকেন্ড যেটা ছিল সেটা কি? লিউটিনাইজিং হরমোন বা এলএইচ, ঠিক আছে? বা এটার আরেকটা নাম কি? এলএইচ বা আইসিএসএইচ, ইন্টারস্টিচিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বা আইসিএইচএইচ, ঠিক আছে? এরা কি করে? এরা স্ত্রীদেহে ডিম্বাণু নিঃসরণ ও ডিম্বথলি থেকে পিত গ্রন্থি সৃষ্টিতে সাহায্য করে। বোঝা গেল? এটার মধ্যে কনফিউজ হলে কিন্তু হবে না। এফএসএইচ কি করছে? এফএসএইচ ডিম্বথলি বৃদ্ধিতে সাহায্য করছে, আর আইসিটিএইচ বা এলএইচ যেটা, সেটা কি করছে? ডিম্বথলির বৃদ্ধি নয়, ডিম্বথলি থেকে মানে এই যে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করছে আর ডিম্বথলি থেকে পিত গ্রন্থি সৃষ্টিতে সাহায্য করছে। মহিলাদের পিত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণেও সাহায্য করে। এখানে ছিল ইস্ট্রোজেন, এফএসএইচ ছিল ইস্ট্রোজেন, বাট এলএইচ বা আইসিটিএইচ যেটা, সেটা কিন্তু প্রোজেস্টেরন। এটা কিন্তু মানে ভালো করে মনে রাখতে হবে, এফএসএইচের সঙ্গে ইস্ট্রোজেন আর আইসিএসএইচ বা এলএইচের সঙ্গে কি? প্রোজেস্টেরন, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ের ইন্টারস্টিচিয়াল যে কোষ বা লিডিক বর্ণিত কোষ, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ উৎপাদন করে। এফএসএইচ কি করছিল? শুক্রাণু উৎপাদন করছিল, হরমোনের কোনো ব্যাপার ছিল না। বাট এখানে কি করছে? এখানে আইসিএসএইচ বা এলএইচ যেটা, সেটা কি করছে? টেস্টোস্টেরন হরমোনটা উৎপাদনে সাহায্য করছে। এই জন্য পুরুষদের ক্ষেত্রে এলএইচ, কোথায় গেল? এই জন্য পুরুষদের ক্ষেত্রে এই যে এলএইচ আছে, এই এলএইচকেই ইন্টারস্টিচিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বলা হয়। তার মানে এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম এলএইচ বা আইসিএসএইচ, তাই না? আমরা বলছিলাম এলএইচ, আইসিএসএইচ। তো আইসিএসএইচ কেন বলা হচ্ছে? এক সেকেন্ড। তো এই এলএইচ হরমোনটা মানে মহিলাদের ক্ষেত্রে এলএইচই বলা হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটাকে আইসিএসএইচও বলা হয়, কারণ এরা টেস্টোস্টেরন যে হরমোন, সেই হরমোনটাকে উৎপাদনে সাহায্য করছে, সেই জন্য এটাকে ইন্টারস্টিচিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বা আইসিএসএইচ বলা হয়, ঠিক আছে? এরপর দেখি কি বলেছে। এরপর ওই প্রোলেকটিন বা পিআরএল বা ল্যাক্টোট্রপিক হরমোন বা ল্যাক্টোট্রপিন বা এলটিএইচ এর কথা বলেছে। বোঝা গেল? এলএইচ আর এলটিএইচ কিন্তু এক জিনিস নয়। এলএইচ এলটিএইচ দুটাই অগ্রপিটুইটারি থেকে ক্ষরণ হচ্ছে, কিন্তু দুটো আলাদা কোষ থেকে ক্ষরণ হচ্ছে, তাই না? একটু আগেই পড়লাম। তো যাই হোক, প্রোল্যাকটিন বা পিআরএল বা এলটিএইচ
বা ল্যাক্টোট্রপিন হরমোনের ভূমিকা কি? মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদনে ও ক্ষরণে সাহায্য করে। আর কি? নারীদের গর্ভাবস্থা পিত্তগ্রন্থিকে নষ্ট হতে দেয় না। ঠিক আছে, এবং কি বলেছে, দেয় না, এবং এর হরমোন ক্ষরণ অব্যাহত রাখে। মানে পিত্তগ্রন্থি থেকে কিছু কিছু হরমোনও ক্ষরণ হয় গর্ভাবস্থায়, সেই হরমোনগুলোর ক্ষরণও অব্যাহত রাখে। বোঝা গেল? এবার পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত যে হরমোনগুলো ছিল তাদের ভূমিকা। পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন কি? এখান থেকে কোনো হরমোন তো নিঃসৃত হয় না, মানে তৈরি হয় না, তাই না? যেগুলো আমাদের ওই হাইপোথ্যালামাসে যেই দুটো হরমোন ছিল, সেই দুটো হরমোনই কী হচ্ছিল? ক্ষরিত হয়ে এখানে আসছিল, কিছুক্ষণের জন্য স্টোর থাকছিল, অক্সিটোসিন আর এডিএইচ, তারাই এখান থেকে আবার ক্ষরিত হয়ে যাচ্ছিল। তো ওদের সম্পর্কে আমাদের আবার করতে হবে। তাহলে কি কি? পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত দুটি হরমোন হলো কি? প্রথমটা এডিএইচ, আর তারপরেরটা কি হচ্ছে? অক্সিটোসিন। তো পাঠ্যসূচি অনুযায়ী প্রথম আমাদের খালি কি ওই এডিএইচ যে হরমোন সেটাই পড়তে হবে। এই হরমোন কি করে? নেফ্রন মানে কি? এটা কিডনির অংশ। কিডনি যেই কোষ দিয়ে গঠিত হয় তাকে নেফ্রন বলা হয়। নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা ও সংগ্রাহী নালিকাতে জলের পুনঃশোষণ ঘটায়, ফলে দেহে জলের ভারসাম্য বজায় রাখে। এই নেফ্রনের মধ্যে ভেতরে কি কি পার্ট থাকে? অনেক পার্ট থাকে। তাদের মধ্যে একটার নাম দূরবর্তী সংবর্ত নালিকা, আরেকটার নাম সংগ্রাহী নালিকা। তো এই দুটা পার্টের মধ্যে জলের পুনঃশোষণ ঘটায়, মানে এই দুটা পার্ট থেকে জল টেনে নেয়। জল টেনে নিয়ে কি করে? দেহের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখে। তারপর আর কি করে? এডিএইচ হরমোনটা ধমনিকা ও রক্তজালিকা সংকুচিত করে রক্তর চাপ বৃদ্ধি করে। এই জন্য এডিএইচের অপর নাম ভেসোপ্রেসিন। ভেসো মানে কি? রক্তজালক, আর প্রেসিন কথাটা এসছে প্রেস বা চাপ থেকে। আচ্ছা, তাহলে আমাদের মাথার মধ্যে যে দুটা গ্রন্থি ছিল সেই দুটা গ্রন্থি হয়ে গেল। একটা কি ছিল? হাইপোথ্যালামাস, আর একটা কি ছিল? পিটুইটারি। হাইপোথ্যালামাস থেকে 6টা হরমোন কি হচ্ছিল? অগ্রপিটুইটারিতে আসছিল, এবং এখান থেকে 6টা অন্য হরমোন ক্ষরণে সাহায্য করছিল। সেই 6টা হরমোন কি করছিল? সেই 6টা হরমোন আবার কোনোটা ডিরেক্ট শরীরে কাজ করছিল, কোনোটা আবার অন্যান্য গ্রন্থিতে গিয়ে অন্যান্য হরমোন ক্ষরণে সাহায্য করছিল। আর কি? হাইপোথ্যালামাসের দুটা হরমোন এডিএইচ আর অক্সিটোসিন, এরা কি করছে? এরা এখানে এসে কিছুক্ষণের জন্য স্টোর হয়ে শরীরে ডিরেক্ট কাজ করছে, তাই না? তো এবার হচ্ছে কি, এবার তারপরেরগুলোয় চলে আসি। এবার মাথার থেকে নিচে আসবো, গলা। থাইরয়েড গ্রন্থিটি গলার ভেতরে ল্যারিংস গলার একটা অংশ, গলার ভেতরে ল্যারিংসের ঠিক নিচে ট্রাকিয়ার উভয় পাশে একটি করে মোট 2টি খণ্ডক রূপে অবস্থান করে। মানে আমাদের দেহে 2টা থাইরয়েড গ্রন্থির খণ্ডক আছে। এই 2টা খণ্ডক কি দিয়ে যুক্ত থাকে? ইসথমাস নামক যোজক দ্বারা সংযুক্ত থাকে। হাইপোথ্যালামাস আর পিটুইটারি কি দিয়েছিল? ইনফান্ডিবুলাম। আর থাইরয়েড গ্রন্থির 2টা পার্ট কি দিয়ে যুক্ত থাকছে? ইসথমাস। একটা ছিল ইনফান্ডিবুলাম, আরেকটা ছিল কি? আরেকটা হচ্ছে এখানে কি? ইসথমাস। ঠিক আছে, কোথায় গেল? হ্যাঁ, এখানে ছিল ইনফান্ডিবুলাম, আর এটা হচ্ছে কি? ইসথমাস। আচ্ছা, এরপর কি বলেছে? থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন এবং মানবদেহে তাদের ভূমিকা। থাইরয়েড গ্রন্থির ফলিকিউলার কোষে থাইরক্সিন বা T4 ও ট্রাইআয়োডোথাইরোনিন বা T3 নামক 2টি হরমোন সংশ্লেষিত ও ক্ষরিত হয়। এখানে পাঠ্যসূচি অনুযায়ী শুধু থাইরক্সিন হরমোনটার কথাই আলোচনা করা হলো, মানে T4 যেটা, সেটার কথাই আলোচনা করা হয়েছে। ঠিক আছে, থাইরক্সিন হরমোন বা টেট্রাআয়োডোথাইরোনিন বা T4 এর ভূমিকা। এই হরমোন কি করে? দেহের বিপাক্রিয়া নিয়ন্ত্রণের দ্বারা দেহের বিপাক্রিয়া মানে কি? ওই দেহের যে সব রাসায়নিক বিক্রিয়া হয় সবাইকেই দেহের বিপাক্রিয়া বলা হয়। ঠিক আছে, দেহের বিপাক্রিয়া নিয়ন্ত্রণের দ্বারা দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। তাহলে প্রথমটা কি হয়ে গেল? প্রথম পয়েন্ট বৃদ্ধি আর বিকাশ। তারপরেরটা কি? দেহের বিএমআর এর স্বাভাবিক মাত্রা বজায় রাখে। বিএমআর মানে কি? এই যে একটু আগেই বললাম যে বিপাক্রিয়া, তো দেহের সমস্ত বিপাক্রিয়াকে একসঙ্গে কি বলা হয়? বিএমআর।
ঠিক আছে, বেসিক মেটাবলিক রেট। আচ্ছা, তাহলে বিএমআর এর স্বাভাবিক মাত্রা, স্বাভাবিক বৃদ্ধি, 2টা পয়েন্ট হয়ে গেল। থার্ড পয়েন্ট কি বলেছে, কলাকোষে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তাপ উৎপাদনে সাহায্য করে, এই জন্য এই হরমোনকে তাপ উৎপাদক বা ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এবার কি বলছে, ব্যাঙাচির ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাঙাচির থেকে যে ব্যাঙের রূপান্তর হয় বিভিন্ন স্টেপের মাধ্যমে, যেটাকে মেটামরফোসিস বলা হয়, সেখানেও কে সাহায্য করে, এই হরমোনটা সাহায্য করে ব্যাঙের ক্ষেত্রে, ঠিক আছে, T4 হরমোনটা বা থাইরক্সিন। তারপর কি বলেছে 5 নম্বর পয়েন্ট, দেহের রক্তচাপ, হৃদস্পন্দনের হার, শ্বসনের হার বাড়ায়। শোষণ মানে কি, শোষণ মানে শ্বাসকার্য না, কিন্তু শোষণ মানে ওই কলাকোষের ভেতরে যে আমাদের ওই অক্সিজেন দিয়ে খাওয়ার থেকে আমরা শক্তি পাই, সেটাকে বলা হয় শ্বসন। আচ্ছা, তারপর কি বলেছে 6 নাম্বার, স্বাভাবিক প্রজনন ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তারপর 7 নাম্বার বলেছে মস্তিষ্ক তথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। তাহলে স্নায়ুতন্ত্র মানে আমরা বললাম সারা প্রদানের 2টা মাধ্যম, একটা হরমোন একটা স্নায়ুতন্ত্র। তো এই হরমোনটা কি করছে, ওই আরেকটা পদ্ধতি যে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে একটা পার্ট আছে, তার স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করছে। এবার চলে আসি কি, মাথার 2টা পার্ট, 2টা গ্রন্থি হয়ে গেল, কি কি, হাইপোথ্যালামাস আর পিটুইটারি। তারপর কি, গলার গ্রন্থিটা হয়ে গেল, কি সেটা ছিল থাইরয়েড গ্রন্থি। এবার আরেকটু নিচে নামবো, সেটা হচ্ছে কি, এই বুকের কাছাকাছি, বুকের থেকে বুক আর পেটের মাঝামাঝি অগ্নাশয় বলে একটা গ্রন্থি আছে, এটা হচ্ছে কি একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে। এই মিশ্র গ্রন্থি থেকে কী কী হরমোন ক্ষরণ হয়, তাদের কাজ কি, এসব আমাদের পড়তে হবে। অগ্নাশয় নামক মিশ্র গ্রন্থিটি মানবদেহের উদর গহ্বরে, উদর গহ্বর মানে কি, উদর মানে ওই যে পেটের যে আমাদের পেটের ভেতরে যে ফাঁকা জায়গাটা, যেটার মধ্যে ওই পাকস্থলী টাকস্থলী লিভার টিভার সব কিছু আছে, সেটাকে বলছে উদর গহ্বর। সেখানে পাকস্থলীর নিচে প্রায় অনুভূমিকভাবেই অবস্থান করে কি, এই অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থির থেকে ক্ষরিত হরমোন ও মানবদেহে তাদের ভূমিকা। আচ্ছা, অগ্নাশয়ে অন্তঃক্ষরা কোষগুলি একত্রে দ্বীপপুঞ্জের মতো অবস্থান করে, ঠিক আছে। অগ্নাশয় গ্রন্থি যে আছে, সেখানে অন্তঃক্ষরা কোষগুলি যেগুলোর থেকে হরমোন ক্ষরণ হয়, ওগুলা কি দ্বীপপুঞ্জের মতো অবস্থান করে, মানে কয়েকটা কয়েকটা করে একসঙ্গে অবস্থান করে। এদেরকে কি বলা হয়, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্সের নাম অনুসারে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়, যা বিভিন্ন হরমোন ক্ষরণ করে থাকে, যথা ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, তারপর কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেটাকে পিপিও বলা হয়, ইত্যাদি। তো এখানে আমাদের মেন কি মনে রাখতে হবে, ইনসুলিন আর গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, যাই হোক, এখানে পাঠ্যসূচি অনুযায়ী ইনসুলিন আর গ্লুকাগনের কথাই আলোচনা করা হয়েছে। তো ইনসুলিন তো আমরা সবাই জানি, তাই না, ওই সুগার বেড়ে গেলে ইনসুলিন দেয়, সুগার বেড়ে গেলে ইনসুলিন দেয়। তাহলে রক্তে সুগারের পরিমাণ যখনই বেশি হবে, আমরা ইনসুলিন দিয়ে দেবো। ইনসুলিন কী করবে, রক্ত থেকে সুগারকে কমিয়ে দেবে। তাহলে আমাদের মনে রাখতে হবে শরীরের 2টাই অংশ, এই ক্ষেত্রে মনে রাখতে হবে, একটা রক্ত আরেকটা কি কলাকোষ। তাহলে ইনসুলিন কী করবে, রক্তের থেকে সুগার কমাবে। তাহলে সুগার কোথায় জমাবে, কলাকোষের মধ্যে সুগার জমাবে, ঠিক আছে। আর গ্লুকাগন কী করবে, তার ঠিক উল্টাটা, কলাকোষের থেকে সুগারকে নেবে, সুগারকে ভাঙবে, ভেঙে টেঙে রক্তে ফেলবে। এটাই মেন কনসেপ্ট, এটা মনে রেখেই সবটা মুখস্থ করতে হবে, মুখস্থ হয়ে যাবে সহজেই। তাহলে এবার আমরা ইনসুলিনের কথা পড়ব। আচ্ছা, ইনসুলিন আর গ্লুকাগন যে আছে, এখানে আমরা কি মনে রাখবো, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ইনসুলিন তৈরি হয়, দেখ আগে মনে রাখবি যে ইনসুলিন তারপর গ্লুকাগন, তাই না, কিন্তু আলফা বিটা জিনিসটা উল্টা মনে রাখতে হবে, যে আগে ইনসুলিন বাট আগে বিটা, পরে গ্লুকাগন, পরে আলফা। অর্থাৎ ইনসুলিন ক্ষরিত হয় বিটা কোষ থেকে, এটা মনে রাখার পদ্ধতি বললাম, আর গ্লুকাগন তৈরি হয় কোথার থেকে, বিটা কোষ থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের। যাই হোক, এবার বইয়ে কী আছে দেখা যাক। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত প্রোটিন জাতীয় এই হরমোনটি, কী জাতীয় এই হরমোনটি, প্রোটিন জাতীয়। তো প্রোটিন জাতীয় এই হরমোন কী করে, কলাকোষের গ্লুকোজ বিশোষণ ও কোষে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে, তাই না। তাহলে ওটাই বললাম যে এর কী করবে, রক্তের থেকে ইনসুলিন কী করবে, রক্তের থেকে গ্লুকোজ কমাবে, কলাকোষের মধ্যে গ্লুকোজগুলোকে সব ঢোকাবে, ওই জন্যই বলছে কলাকোষে গ্লুকোজ বিশোষণ করবে, মানে কলাকোষের মধ্যে স্টোর করবে, তাই না। কোষের মধ্যেও কী করবে, গ্লুকোজ গ্রহণ করবে, একই কথা বলেছে দুবার। এবার কি বলেছে, যকৃৎ, পেশিকোষ ও মেদকলায়
গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চয় করে, মানে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে সঞ্চয় করছে যকৃতেও, পেশিকোষেও, মেদকলাতেও, যেখানে যেখানে পাচ্ছে রক্ত থেকে নিয়ে যেখানে পাচ্ছে সেখানেই কী করে দিচ্ছে, স্টোর করে দিচ্ছে। যকৃতেও করছে স্টোর, পেশিকোষেও স্টোর করছে, মেদকলাতেও করছে, বাট গ্লাইকোজেনে পরিণত করে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করছে। তারপর কি বলেছে, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে ইনসুলিন হরমোন শর্করার মাত্রা কমিয়ে স্বাভাবিক রাখে, ওটাই পড়লাম। ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনকে বাধা দেয়, তাই না? মানে ফ্যাট আর প্রোটিন ভেঙে যদি তোর গ্লুকোজ উৎপাদন হয়ে যায় রক্তে, তো সেটাকে তো ও আটকাবে, রক্তে গ্লুকোজকে রক্তে গ্লুকোজকে আটকাবে, ওই জন্য ফ্যাট আর প্রোটিন থেকে ভেঙে গ্লুকোজ হতে দেবে না। এবার কি গ্লুকাগনের ভূমিকা, জাস্ট ইনসুলিন হরমোনের উল্টোটা। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা কোষ থেকে এই হরমোনটি ক্ষরিত হয়, এটা কি পলিপেপটাইড প্রকৃতির। তাহলে ইনসুলিন কি ছিল, ইনসুলিন ছিল বিটা কোষ থেকে, আর ছিল কি প্রোটিন জাতীয়। আর এই গ্লুকাগন এর উল্টাটা, এটা কি হচ্ছে আলফা কোষ থেকে, গ্লুকাগন আলফা কোষ থেকে, আর এটা কি জাতীয় হচ্ছে, পলিপেপটাইড জাতীয় হরমোন হচ্ছে, তাই না? এই হরমোনটা কি করছে, এও রক্তে শর্করার মাত্রা যখন হ্রাস পায় তখন ওই যে কী করছিল যকৃতের মধ্যে, মানে রক্তের যে গ্লুকোজ ছিল সব যকৃতে, পেশিকোষে, মেদকলায় গ্লাইকোজেন রূপে সঞ্চিত করছিল, জাস্ট উল্টাটা করবে। সেই যকৃতে সঞ্চিত যে গ্লাইকোজেন ছিল, গ্লাইকোজেনকে ভেঙে এবার গ্লুকোজে পরিণত করবে, গ্লুকোজে পরিণত করে সেটা রক্তের মধ্যে ছেড়ে দেবে, ঠিক আছে? ওই গ্লুকোজ রক্তে মুক্ত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বৃদ্ধি করে। গ্লুকাগনের ক্রিয়া ইনসুলিনের সম্পূর্ণ বিপরীত। অশর্করা পদার্থ থেকে যেমন প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজের সংশ্লেষ বৃদ্ধি করে, রক্তে শর্করার মাত্রা বাড়ায়। এই যে এখানে যেমন পড়েছিলাম যে ফ্যাট ও প্রোটিন থেকে কি করে, গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, আর কী করে, ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনে উদ্দীপনা দেয়, মানে সাহায্য করে, ইনসুলিনের জাস্ট উল্টোটা। তারপর কি বলেছে, কলাকোষে গ্লুকোজের জারণ হ্রাস করে ও ফ্যাটের ভাঙন ঘটায়। এই যে কলাকোষে গ্লুকোজের জারণ হ্রাস করে, মানে গ্লুকোজ জারণ হয়ে কি অন্য কিছু হয়ে যাবে, তো জারণ হতে দেবে না, ওকে গ্লুকোজ হিসাবেই রাখবে। আর কি করবে, ফ্যাটের ভাঙন বাড়ায়, মানে ফ্যাটকে ভেঙে গ্লুকোজ তৈরি করবে, সব কিছু করে ও রক্তের মধ্যে পড়ে কলাকোষ থেকে গ্লুকোজকে বাড়াবে, এটাই ওর উদ্দেশ্য। তাহলে আমাদের ওই হাইপোথ্যালামাস, তারপরে পিটুইটারি, মাথার এই দুটো হয়ে গেল, গলার থাইরয়েড হয়ে গেল, তাই না? থাইরয়েডের ওই T4টা আমরা পড়লাম শুধু। তারপর থাইরয়েড থেকে কোথায় নেমে গেলাম, কিডনিতে নেমে গেলাম, কিডনিতে নামিনি এখনও, পেটের মধ্যে চলে আসলাম অগ্নাশয়ের থেকে ইনসুলিন গ্লুকাগন পড়লাম, জাস্ট দুজনের উল্টো ভূমিকা। ইনসুলিন কি করে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, আর গ্লুকাগন কি করে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এরপরে আমরা চলে আসছি কোথায়, কিডনির ওপরের যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো, তাই না? তো এখানে কি অ্যাড্রিনালিন গ্রন্থি, কিডনির ওপরে অ্যাড্রিনালিন গ্রন্থি কি করে সেটা আমরা দেখব। মানুষের উদর গহ্বরে, মানে এই পেটের যে গহ্বরটা আছে সেখানে কি মেরুদণ্ডের দুপাশে অবস্থিত প্রতিটি বৃক্ক মানে এই কিডনি ওপরে প্রান্তের সাথে সংলগ্ন অবস্থায় একটি করে অ্যাড্রিনালিন গ্রন্থি অবস্থিত থাকে, মানে দুটা বৃত্তের ওপর দুটা অ্যাড্রিনালিন গ্রন্থি উপস্থিত থাকে। বৃক্কের ওপরে অবস্থান করায় একে কি বলা হয়, অ্যাড্রিনালিন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। রেনাল কথাটা যেখানেই দেখবি সেখানেই মনে রাখবি যে কিডনি রিলেটেড কিছু একটা আছে, ঠিক আছে? তো কিডনির ওপরে থাকে জন্য সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার কি বলছে, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরিত হরমোন সমূহ ও মানবদেহে তাদের ভূমিকা। ত্রিকোণাকার এই গ্রন্থিটির প্রধানত দুটি অংশ বর্তমান। এর পরিধির অংশকে কি বলা হয়, অ্যাড্রিনাল কর্টেক্স বলা হয়, আর কেন্দ্রীয় মজ্জাংশকে কি বলা হয়, অ্যাড্রিনাল মেডেলা বলা হয়। মানে মাঝখানেরটা ম থেকে মেডেলা, আর হচ্ছে কর্টেক্স যেটা বাকি থাকলো কর্টেক্স, সেটা হচ্ছে বাইরের অংশ। তো যাই হোক, মজ্জাংশকে অ্যাড্রিনাল মেডেলা বলা হয়। এই গ্রন্থির মেডেলা অংশ থেকে অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন নামক দুটি হরমোন ক্ষরিত হয়, আর কর্টেক্স অংশ থেকে গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড নামক এবং অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরিত হয়, ঠিক আছে? তাহলে এখানে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, যেটা হচ্ছে ওই ভেতরের মেডুলা অংশ থেকে ক্ষরণ হচ্ছিল, সেগুলো সম্পর্কেই আমরা পড়ব। তাহলে এই যে এই জিনিসটা আছে, এর ভেতরের অংশটার থেকে অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছিল, আর বাইরের অংশ কর্টেক্স অংশটার থেকে কী ক্ষরণ হচ্ছিল, কর্টিকয়েড জাতীয় হরমোনগুলো, কি ওই গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর কি অ্যান্ড্রোজেন বলে কিছু হরমোন আছে,
সেই হরমোনগুলো ক্ষরণ করছিল। ওই যে মাথার মধ্যে ছিল সিআরএইচ, তাই না, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সেটা অগ্র পিটুইটারিতে আসছিল, এসিটিএইচ ক্ষরণ করছিল, সেই এসিটিএইচ এখানে আসছিল, এখানে এসে কি করছিল, এখানে এসে এই গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, এই কর্টিকয়েড হরমোনগুলোকে আমাদের নিঃসৃত করছিল। তো এই গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলোকর্টিকয়েড হরমোনগুলো আমাদের পড়তে হবে না, মানে ওই সিআরএইচ হাইপোথ্যালামাস থেকে আসলো, অগ্র পিটুইটারি থেকে এসিটিএইচ ক্ষরণ করলো, এই এসিটিএইচ কী করলো, এসিটিএইচ এখানে এসে এর বাইরের কর্টেক্স অঞ্চল থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড ক্ষরণ করলো, কিন্তু ওগুলো আমাদের পড়তে হবে না। আমাদের পড়তে হবে এদের ভেতরের পার্টে, মেডুলা অংশে যেই জিনিসটা ছিল, সেখান থেকে যেই হরমোনগুলো বেরোচ্ছিল, মানে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, তাদের সম্পর্কে পড়তে হবে। তো অ্যাড্রিনালিনকে আমরা কি বলি, এপিনেফ্রিনও বলি, ঠিক আছে। এর ভূমিকা কি, এ হৃদস্পন্দনের হার্ট উৎপাদন, মানে হার্টবিট যেটা, ও রক্তচাপ বৃদ্ধি করে, বোঝা গেল। রক্তে গ্লুকোজের পরিমাণ ও বিএমআর বৃদ্ধি করে। ফুসফুসের ব্রঙ্কিওলগুলির প্রসারণের মাধ্যমে শ্বাসকার্যের হার বাড়ায়। পেশির উত্তেজিতা ও সংকোচনশীলতা বৃদ্ধি করে। তারপরে কি, তারারন্ধ্রকে প্রসারিত হতে সাহায্য করে। আর কি, ইওসিনোফিলের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে, বোঝা গেল। এই কয়েকটা, মানে এগুলো কি সব আমরা দেখছি, এগুলো সব ইমার্জেন্সি কেসে কাজে লাগে। হঠাৎ করে আমাদের দৌড়াতে হলে কি করতে হবে, দেহে বেশি রক্তর মানে সাপ্লাইটা বেশি লাগবে, সেই জন্য হৃদস্পন্দন আমাদের বাড়াতে হবে, রক্তর চাপ বেড়ে যাবে, শক্তি বেশি লাগবে, জন্য রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি লাগবে, বেশি বিপাক হবে, এই জন্য বিএমআর বৃদ্ধি পাবে। ফুসফুস বেশি করে শ্বাস প্রশ্বাস নেব, আমরা দৌড়ালে হাঁপিয়ে যাই না, তো সেগুলোও বেশি লাগবে। তারপরে পেশির উত্তেজিতা, সংকোচনশীলতা বৃদ্ধি করে, তাড়াতাড়ি পাকে সংকুচিত প্রসারিত হতে হবে দৌড়ানোর জন্য। তারপর চমকে গেলে তারারন্ধ্র প্রসারিত হয়ে যায় চোখে, তাই না। তো এইসব আমাদের কখন কাজে লাগে, এই অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন যখন আমাদের এমার্জেন্সি অবস্থা হয়, সেই সময় আমাদের এগুলো কাজে লাগে। সেই জন্য অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোনও বলা হয়। দেখ লিখেছে, কারণ বিশ্রামকালে এই হরমোনটি কম ক্ষরণ হলেও দুঃখ, ভয়, মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থায় এই হরমোন ক্ষরণ বাড়ে এবং আপৎকালীন বা জরুরি অবস্থা মোকাবেলায় সাহায্য করে, বোঝা গেল। আচ্ছা, এবার কি, অ্যাড্রিনালিন হয়ে গেল, এবার নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিনের ভূমিকা। এই হরমোনটিও একই রকম কাজ করে অনেকটা, কি করে, হৃদস্পন্দনের হার ও রক্তচাপ বৃদ্ধি করে, ঠিক আছে। আগেরটাও তাই করছিল, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, শ্বাসকার্যের হার বাড়ায়, দেহে সকল রক্তবাহের প্রাচীর গাত্রের মসৃণ পেশির সংকোচনে সাহায্য করে, ঠিক আছে। মানে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এই দুটা হরমোন একই কাজ করে, কিন্তু এপিনেফ্রিন যেটা, সেটা মূলত ওই বিপদে পড়লে কাজ করে, আর নর এপিনেফ্রিনটা কী করে, সর্বদাই কাজ করে, ঠিক আছে। নর এপিনেফ্রিনটা প্রায় সবসময় কাজ করে, আর এপিনেফ্রিন যেটা, সেটা কি করে, যখন আমরা বিপদে পড়ি তখন কাজ করে বেশিরভাগ, ঠিক আছে। তাহলে আমাদের মাথা ওটা হয়ে গেল, গলারটাও হয়ে গেল, থাইরয়েড গ্রন্থি। তারপর কি, আমাদের পেটের যেটা ছিল অগ্নাশয় গ্রন্থি, সেটাও হয়ে গেল, কিডনির ওপরে দুটাও হয়ে গেল। এবার লাস্ট গ্রন্থি কি, জনন গ্রন্থি। সেই গ্রন্থি থেকে কী কী নিঃসৃত হয় হরমোন, সেগুলো আমাদেরকে পড়তে হবে। তো জনন গ্রন্থিদেরকে কি বলা হয়, ইংলিশে গোনাড বলা হয়। মানবদেহের শুক্রাশয় হলো প্রধান পুরুষ জনন গ্রন্থি, আর ডিম্বাশয় হলো প্রধান স্ত্রী জনন গ্রন্থি। এই গ্রন্থিগুলি থেকে গুরুত্বপূর্ণ স্টেরয়েড জাতীয় কিছু হরমোন নিঃসৃত হয়। কি জাতীয়, স্টেরয়েড জাতীয় হরমোন নিঃসৃত হয় জনন গ্রন্থি থেকে। তো সেগুলো কি কি, সেগুলোই এখন পড়তে হবে। আচ্ছা, শুক্রাশয়, পুরুষ দেহের উদর গহ্বরের নিম্নাংশে স্ক্রোটাম নামক থলি, ঠিক আছে, স্ক্রোটাম নামক থলি বা শুক্রথলির অভ্যন্তরে দুটি শুক্রাশয় অবস্থিত। শুক্রাশয়ের ক্ষরিত হরমোন এবং তাদের ভূমিকা। শুক্রাশয় থেকে নিঃসৃত প্রধান যৌন হরমোনটি কি, একটাই, এখানে হচ্ছে কি টেস্টোস্টেরন। এই হরমোনকে অ্যান্ড্রোজেনও বলা হয়। ওই যে আমরা পড়েছিলাম, ওই অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন মেডুলা অংশ থেকে, ওই যে এর আগে যেটা পড়লাম, মেডুলা থেকে ক্ষরণ হচ্ছে, আর কর্টেক্স থেকে যেগুলো হচ্ছিল কর্টিকয়েড জাতীয়, তার সঙ্গে কিন্তু অ্যান্ড্রোজেনও ছিল। তো অ্যান্ড্রোজেন মানেটা কি, অ্যান্ড্রোজেন মানেটা হচ্ছে এই মানে যৌন হরমোন পুরুষদের, ঠিক আছে।
তাহলে কি বলছে, শুক্রাশয় থেকেও কি হচ্ছে নিঃসৃত এই প্রধান যৌন হরমোনটি হলো টেস্টোস্টেরন। এই হরমোনকে অ্যান্ড্রোজেনও বলা হয়। এই হরমোন বয়ঃসন্ধিকালে পুরুষদের যৌনাঙ্গের গঠনগত পূর্ণতা দানে সাহায্য করে এবং শুক্রাণু উৎপাদনে মুখ্য ভূমিকা নেয়। পুরুষালী গৌণ যৌন বৈশিষ্ট্য মানে কি? গৌণ যৌন বৈশিষ্ট্য মানে কি? ভারী কণ্ঠস্বর, গোপদারি, পেশিবহুল দেহ প্রভৃতির বিকাশে এবং পুরুষোচিত দৈহিক এবং মানসিক ও ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করে। এছাড়া মৌলিক বিপাকীয় হার বা বিএমআর বৃদ্ধিতেও সাহায্য করে। হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে? ডিম্বাশয়। ডিম্বাশয় স্ত্রীদেহের প্রধান জনন গ্রন্থি, তাই না? তো স্ত্রীদেহের উদর গহ্বরে, এটা শরীরের ভেতরেই থাকছে। পুরুষদের যেরকম উদর গহ্বরের নিম্নাংশে স্ক্রোটাম নামক একটা থলির মধ্যে থাকছে, কিন্তু স্ত্রীদেহের ভেতরেই থাকছে উদর গহ্বরে জরায়ুর উভয় পাশে দুটি ডিম্বাশয় অবস্থান করে। এই ডিম্বাশয়ে খরিত হরমোন সমূহ এবং তাদের ভূমিকা। বয়ঃসন্ধিকালে ও পরে স্ত্রীদের ডিম্বাশয় থেকে প্রধানত 3 ধরনের হরমোন সংশ্লেষিত ও নিঃসৃত হয়। সেগুলো কি কি? একটা ইস্ট্রোজেন, একটা প্রোজেস্টেরন, একটা রিল্যাক্সিন। এর মধ্যে পাঠ্যসূচি অনুযায়ী শুধু ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ভূমিকা আলোচনা করা হলো। তো ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের প্রধান পার্থক্য কি? মনে রাখতে হবে যে প্রোজেস্টেরন হরমোনটা এটা প্রেগনেন্সিতে, পি ফর প্রেগনেন্সি, পি ফর প্রোজেস্টেরন। প্রেগনেন্সি যখন হবে তখন এই প্রোজেস্টেরন হরমোনটা বেশি কাজ করবে, আর নর্মাল সময় কে কাজ করবে? ইস্ট্রোজেন। ঠিক আছে, তাহলে দেখা যাক এবার ইস্ট্রোজেনের ভূমিকা। ইস্ট্রোজেন কি জাতীয় হরমোন? টেস্টোস্টেরনের মতো ছেলেদের যেরকম টেস্টোস্টেরন ছিল, মেয়েদের সেরকম ইস্ট্রোজেন কি স্টেরয়েড জাতীয় একটি যৌন হরমোন, তাই না? এটা কি করে? বয়ঃসন্ধিকালে মহিলাদের জনন অঙ্গের পরিণতি এবং গৌণ যৌন বৈশিষ্ট্য, যেমন কি সরু কণ্ঠস্বর, মসৃণ ও স্বল্প লোম বিশিষ্ট ত্বক এবং যৌন চিন্তাভাবনা প্রকাশে সাহায্য করে। মহিলাদের রজতচক্রের আবর্তন নিয়মিত করে। স্তনগ্রন্থির বৃদ্ধি ও পরিস্ফুরণে সাহায্য করে। অস্থির বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ ও ফ্যাটের সঞ্চয়ে সাহায্য করে। হয়ে গেল। এবার কি? প্রোজেস্টেরনের ভূমিকা। প্রোজেস্টেরনে কি একটি স্টেরয়েড জাতীয় হরমোন। এই হরমোন কি করে? স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। ওই যে বললাম পি ফর প্রেগনেন্সি, পি ফর প্রোজেস্টেরন। তো প্রেগনেন্সি যখন আসে সেই প্রেগনেন্সির অবস্থা অর্থাৎ গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। তারপর কি বলেছে? গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, ভ্রূণের জরায়ুতে রোপণ, অমরা গঠন প্রভৃতিতে কাজে প্রভৃতি কাজে সহায়তা করে। তারপর কি বলেছে? গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন, রজতচক্র বন্ধ রাখতে সাহায্য করে। প্রসবকালে যোনিপথের প্রসারণে সাহায্য করে। গর্ভাবস্থায় স্তনগ্রন্থির দুগ্ধক্ষরণকারী কোষের বৃদ্ধি ঘটায়। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল প্রত্যেকটা গ্রন্থি হয়ে গেল এবং তাদের থেকে নিঃসৃত যেগুলো সিলেবাসে হরমোন ছিল সেগুলো হরমোনের কাজটা যেগুলো হয়ে গেল। এবার কি পড়তে হবে? এবার কিছু কিছু হরমোনের অভাবে বা অধিক্ষরণে কী সব রোগ হয় সেগুলো আমাদেরকে পড়তে হবে। কয়েকটা তো আমরা আগেই পড়লাম, তাই না? আর কয়েকটা এখন পড়ে নিচ্ছি। যেমন বামনত্ব, এই রোগটা কিসের কারণে হয়? এটা আগেই পড়েছি। এটা জিএইচ হরমোন যেটা ছিল, গ্রোথ হরমোন বা যাকে এসটিএইচও বলা হয়, শৈশবকালে যখন এসটিএইচ জিএইচ কম ক্ষরণ হয় তখন এই রোগটা হয়। উপসর্গ কি? দেহের স্বাভাবিক বৃদ্ধি, বিশেষত হাড় ও পেশির বৃদ্ধি ব্যাহত হয়। পরিণত দশায় দেহের উচ্চতা কত থেকে কম হয়? 3 ফুটের থেকেও 3 ফুটের কাছাকাছি হয়। 3 ফুটের থেকেও কখনো কম হয়, 3 ফুটের কাছাকাছিও হয়। আচ্ছা, তারপরে কি বলেছে? যৌন বিকাশের সময়কাল এবং বয়ঃসন্ধি বিলম্বিত হয়, মানে দেরি করে আর কি যৌন সময় বয়ঃসন্ধিকালটা বিলম্বিত হয়, দেরি করে যৌন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় স্বাভাবিক সময়ের থেকে বেশি বয়সে। তারপর কি বলেছে? দেহের আন্তর্যন্ত্রের বিকাশ হ্রাস পায়। দেহের ভিতরের যে যন্ত্রগুলো, আন্তর্যন্ত্র, সেগুলোর বিকাশ হ্রাস পায়, সেগুলো ছোটোখাটো হয় আর কি নর্মালের থেকে। তারপর কি বলেছে? বিএমআর ও মানসিক সক্রিয়তা স্বাভাবিক থাকে। মানসিক বিএমআর, দেহের ভেতরে যেসব রাসায়নিক বিক্রিয়া হয় সেগুলোকে আমরা বিভাগ বলি, বিএমআর বলি, তাই না? তো সেই বিএমআর আর মানসিক যে চিন্তাভাবনা টাবনা সব কিছু এগুলা কিন্তু এই সব স্বাভাবিকই থাকে। এবার কি বলেছে? এবার বলেছে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস বলে একটা রোগ হয়, সেই রোগটার আমাদেরকে কারণ পড়তে হবে। এই রোগটার আগে উপসর্গ পড়ে নিই।
উপসর্গ আর কারণ। আচ্ছা, হাইপোথ্যালামাসে টিউমার, আঘাত বা এনকেফেলাইটিস রোগের প্রভাবে বা অন্য কোনো কারণে এডিএইচ হরমোন যখন ক্ষরণ হ্রাস পায়, ঠিক আছে, তখন বৃত্তীয় নালিকা বা এডিএইচের প্রভাব কাজ না করলে এই হরমোন হয়। তাহলে এডিএইচ কি করছিল আমরা পড়েছিলাম, এডিএইচ ওই বৃক্কের নেফ্রনের দূরবর্তী সংবহত নালিকা আর সংগ্রাহী নালিকার মধ্যে কি করছিল, জলের পুনঃশোষণ করছিল, ওই জন্য জলটাকে ঠিকঠাক রাখছিল দেহে। তো হাইপোথ্যালামাস থেকেই তো এই হরমোনটা উৎপন্ন হচ্ছিল না, হাইপোথ্যালামাস থেকে পশ্চাৎ পিটুইটারি থেকে ওই কিডনিতে গিয়ে কাজ করছিল। তো হাইপোথ্যালামাসে যদি চোটপোট লাগে, টিউমার হয় বা এনকেফেলাইটিস রোগ হয়, তখন কি হয়, এডিএইচ কম ক্ষরণ হয়, তখন জলটা টানতে পারবে না কিডনির থেকে ভালো করে, তাই না? সেই জন্য দেহে জলের আর কি হয়ে যাবে, জল বেড়ে যাবে, ঘন ঘন পেচ্ছাপ হবে, তাই না? আচ্ছা, এবার কি বলছে, উপসর্গ। বৃক্কীয় নালিকাতে জলের পুনঃশোষণ কমায়, জলের কম ঘনত্বের তরল মূত্র সৃষ্টি হয়, মূত্রের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পায়, দিনে প্রায় 10 লিটার মূত্রও ত্যাগ হতে পারে, বারবার প্রস্রাব পায়, ঠিক আছে। প্রচুর জল বেরিয়ে যাওয়ায় দেহে জলের অভাব বা ডিহাইড্রেশন ও অতিরিক্ত জল পিপাসা, এই যে এই ইংলিশ টার্মগুলোকে কিন্তু মনে রাখতে হবে, পলিডিপসিয়া, অতিরিক্ত জল তেষ্টাকে কী বলা হয়, পলিডিপসিয়া। আর ডিহাইড্রেশন, এটা তো সবাই জানিসই আশা করি। আচ্ছা, এবার 3 নাম্বার কি বলেছে, গলগণ্ড বা গাইটার রোগ। গলগণ্ড রোগের উপসর্গগুলি কি কি দেখ, কারণ আর উপসর্গগুলি হচ্ছে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই গলগণ্ড, ওই যে গলা ফুলে যায় যে, সেই রোগটা হয়, ঠিক আছে। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে ও অধিক ক্ষরণে উভয় অবস্থাতেই এই গলগণ্ডটা হতে পারে, মানে কম হলেও হবে, বেশি হলেও হবে। থাইরক্সিনের যখন কম ক্ষরণে হবে তখন সেটাকে বলা হয় সাধারণ গলগণ্ড, মানে খালি গলাটা ফুলে যাবে। আর যখন অধিক ক্ষরণ হবে তখন গলা ফুলবে প্লাস চোখগুলো বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। বহিঃচক্ষু গলগণ্ড বা এক্সপোথ্যালমেটিক গয়টার বলা হয়। আচ্ছা, উপসর্গ কি, সাধারণত গলগণ্ডের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত বৃদ্ধির ফলে গ্রীবা অঞ্চল স্ফীত হয়, গলা ফুলে যায়, শ্বাসকার্যের অসুবিধা এবং খাদ্য গলাধকরণে সমস্যা দেখা যায়। বহিঃচক্ষু গলগণ্ডর ক্ষেত্রে কি হয়, রোগীর থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, গলা স্ফীত হয়ে যায়, অক্ষিগোলক অক্ষিকোটর ছেড়ে বেরিয়ে আসে, বিস্ফারিত নেত্র অবস্থা সৃষ্টি করে, মানসিক অস্থিরতা দেখা যায় আর দেহের ওজন হ্রাস পায়, ঠিক আছে। এবার কি বলেছে, মধুমেহ বা ডায়াবেটিস মিলিটাস, ওই যে আমরা বলি যে সুগার, সেই সুগার জিনিসটা কি। আগের যেটা বললাম ডায়াবেটিস ইনসিপিডাস, ওটা কিন্তু নয়, ওটা কিন্তু এই রক্তের সুগার যেটা সেটা নয়, ওটা বহুমূত্র বারবার করে পেচ্ছাপ যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, ওটা এডিএইচের জন্য হয়। বাট এখন যেটা পড়বো, যেটা আমরা চিনি সুগার বলে, সেটা কি, ডায়াবেটিস মিলিটাস। এটা কার জন্য হয়, এটা ইনসুলিন হরমোনের কম ক্ষরণে হয় বা জিনগত কারণেও হতে পারে, অথবা ভাইরাসের সংক্রমণে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা কোষ, যেখান থেকে ইনসুলিন ক্ষরণ হচ্ছে, অ্যাকচুয়ালি মানে আমাদের ইনসুলিন ক্ষরণটা কোনোভাবে বন্ধ হয়ে গেলেই কী হবে, ইনসুলিন ক্ষরণ বন্ধ হয়ে গেলেই রক্তের মধ্যে ওই রক্ত থেকে চিনিটা টানতে পারবে না, শর্করাটা, তাই না? তাহলে রক্তে শর্করা বেড়ে যাবে, রক্তে সুগার বেড়ে যাবে, সেটাকে আমরা বলি সুগার হয়েছে। আচ্ছা, আবার কি বলছে, অনেক সময় বয়ঃসন্ধিকালে কলাকোষে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা লোপ পায়, এর ফলেও কি হয়, এই রোগটা হতে পারে। উপসর্গ কি বলেছে, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়, একে হাইপার গ্লাইসেমিয়াও বলা হয়। প্রতি 100 ml রক্তের শর্করার মাত্রা 180 মিলিগ্রামের অধিক হলে মূত্রের মাধ্যমে অধিক মাত্রায় শর্করা নির্গত হয়, একে গ্লাইকোসুরিয়া বলা হয়। তাহলে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, গ্লুকোসুরিয়া বা গ্লাইকোসুরিয়া কাকে বলা হয়, যখন মূত্রের মাধ্যমে মূত্রের সঙ্গে অতিরিক্ত মাত্রায় শর্করা নির্গত হয় তখন তাকে গ্লাইকোসুরিয়া বলা হয়। কলাকোষে গ্লুকোজ ব্যবহার করতে না পারায় পেশির ফ্যাট ও প্রোটিনের বিপাক ঘটে, ফলে দেহের ওজন হ্রাস পায়। এছাড়া হৃৎপিণ্ড, স্নায়ু ও বৃক্কজনিত বিভিন্ন সমস্যাও দেখা যায়। আচ্ছা, এবার কি, অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির কিছু পার্থক্য। নালীর উপস্থিতি, অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি, নালী উপস্থিত না, অনাল গ্রন্থি।
আর বহিঃক্ষরা মানে কি, নালী উপস্থিত বা সনাল গ্রন্থি। কাজের স্থান কী হয়, এদের থেকে ক্ষরিত পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় মিশ্রিত হয়ে রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। আর এখানে কি হয়, নালী আছে যেহেতু, ক্ষরণ নালীর মাধ্যমে নির্গত হয়ে দেহের সীমিত অংশে প্রভাব বিস্তার করে। নালীর মাধ্যমে যেটা যাবে সেটা খুব কম জায়গাতেই যাবে, আর যেটা ডিরেক্ট রক্তে যাবে তাহলে সেটা ছড়িয়ে যাবে, তাই না? এটাই বলেছে। এর থেকে ক্ষরিত পদার্থ হরমোন, এর থেকে ক্ষরিত পদার্থ কি, পাচক রস, যেমন লালারস, আন্তরিক রস ইত্যাদি। রেচন পদার্থ যেমন ঘাম, সিবাম মানে যেটা ব্রণ হয়, ঠিক আছে, সেই ব্রণের একটা পার্ট। তারপরে কি, অশ্রু, কাঁদি যে, সেই কান্না। আচ্ছা, এবার ছোট ছোট বক্সগুলোয় কি আছে একটু পড়ে নিই, তারপরে হয়ে গেল। আচ্ছা, এখানে কোনো বক্স নেই, এখানে একটা বক্স আছে। আচ্ছা, প্রাণীদেহে যেসব নালী থাকে না সেগুলোকে হরমোন বলা হয়। এটা তো পড়েই নিয়েছি আমরা। মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থিতে আমরা দেখলাম যে বেশিরভাগ, এই যে আমরা কি দেখছিলাম, এই ছবিটা কই গেল, এখান থেকে অনেকগুলো হরমোন ক্ষরণ হচ্ছিল, অগ্র পিটুইটারিতে যাচ্ছিল, অগ্র পিটুইটারি থেকে অনেকগুলো হরমোন ক্ষরণ হয়ে কিছু কিছু ডিরেক্ট কাজ করছিল, কিছু কিছু একটা ওই কিডনির ওপরের যে অ্যাড্রিনালিন ছিল সেখানে গিয়ে হরমোন ক্ষরণ করাচ্ছিল কর্টেক্স অঞ্চল থেকে, তাই না, ওই কর্টিকোট্রপিক হরমোনগুলো। তারপরে কি, জিএনআরএইচ, এখান থেকে জিএনআরএইচ ক্ষরণ হয়ে এখান থেকে জিটিএইচ ক্ষরণ হয়ে এগুলো কী করাচ্ছিল, গোনাডো মানে জনন গ্রন্থিগুলো থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ করাচ্ছিল, তাই না? তো এই যেহেতু অগ্রপিটুইটারির হরমোনগুলো গিয়ে অন্য গ্রন্থির ওপর কাজ করছে, অন্য গ্রন্থির থেকে হরমোন ক্ষরণ করিয়ে কাজ করাচ্ছে, সেই জন্য একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আর যেহেতু ওই অগ্রপিটুইটারি গ্রন্থির ক্ষরণকেও আবার কে নিয়ন্ত্রণ করছে, কার ক্ষরিত হরমোন নিয়ন্ত্রণ করছে, হাইপোথ্যালামাস, সেই জন্য হাইপোথ্যালামাসকে কি বলা হয়, প্রভু গ্রন্থির প্রভু বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তাহলে পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, আর একে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে কি বলছে দেখ, এই গ্রন্থি থেকে প্রায় 10টি হরমোন নিঃসৃত হয় যারা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ও কাজ নিয়ন্ত্রণ করে। দেহের সার্বিক গঠন ও বৃদ্ধিতে এই গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই জন্য এদেরকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, একে পিটুইটারি গ্রন্থিকে। আর প্রভু গ্রন্থির প্রভু বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় হাইপোথ্যালামাসকে, কারণ এই হাইপোথ্যালামাসে উৎপন্ন নিউরো হরমোনগুলি কী করে, অগ্র পিটুইটারিতে এসে তার অন্তঃক্ষরা কোষকে নিয়ন্ত্রিত করে এবং প্রভু গ্রন্থি, তাই একে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়, এটা বললাম। এরপর আর কিছু, অগ্নাশয় আর শুক্রাশয়, ঠিক আছে, এরা দুটো হলো মিশ্র গ্রন্থি। কেন? কারণ এদের মধ্যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় প্রকার কোষ থাকে, সেই জন্য বহিঃক্ষরা অংশ থেকে উৎসেচক ক্ষরণ হয়, যেমন অগ্নাশয় ও শুক্রাশয় উভয় ক্ষেত্রেই, তাই না? আর অন্যান্য পদার্থ কি বলছে, যেমন শুক্রাণু শুক্রাশয়ের ক্ষেত্রে ক্ষরণ করে এদেরকে, আর এগুলো হচ্ছে বহিঃক্ষরা অংশ থেকে শুক্রাশয় ক্ষরণ হয়, আবার কি উৎসেচক ক্ষরণ হয়, আর অন্তঃক্ষরা অংশ থেকে কি হরমোন ক্ষরণ হয়, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে, শুক্রাশয় আর অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে। অ্যাড্রিনালিনের কেস তো বললাম একটু আগেই, আর কিছু মনে হয় নেই, দেখি। প্রাণীদেহে অবস্থিত যেসব গ্রন্থিগুলি সুনির্দিষ্ট নালিকাযুক্ত হয় এবং ক্ষরণ পদার্থ নালিকার মাধ্যমে দেহের বাইরে নিঃসৃত হয় তাদেরকে বহিঃক্ষরা গ্রন্থি বলে, যেমন লালা গ্রন্থি আর স্তন গ্রন্থি। আর কিছু নেই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টপিক হরমোন। যে হরমোনগুলি সৃষ্টিস্থলেই কাজ করে তাদেরকে লোকাল হরমোন বলা হয়, যেমন টেস্টোস্টেরন শুক্রাশয়ে কাজ করে। আর যেসব হরমোন কি অন্য জায়গায় গিয়ে দূরে গিয়ে কাজ করে তাদেরকে ট্রপিক হরমোন বলা হয়, যেমন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বা আরও যেগুলো আগে পড়লাম সেগুলো কি হচ্ছিল, ওই মানে মানে হাইপোথ্যালামাস থেকে গিয়ে অগ্রপিটুইটারি থেকে হরমোন ক্ষরণ করাচ্ছিল অন্য জায়গায় গিয়ে, আবার অন্যান্য গ্রন্থি থেকে করাচ্ছিল, সেগুলো সব ট্রপিক হরমোন। ব্যাস, ছুটি। এরপরে স্নায়ুতন্ত্র।